আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১৯ উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা যাচাই কমিটি গঠন, নির্বাচনী প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন হবে মন্তব্য। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। বুধবার ভোরের মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের ট্রাম্পের হুমকি। নাসার আর্টেমিস মিশনের মহাকাশযান চাঁদে পৌঁছবে আজ। প্রায় ৬ ঘন্টা চাঁদকে প্রদক্ষিণ বা ফ্লাই বাই করবে নভোযানটি। এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুত বগুড়ার মমো ইন সঙ্গীত দক্ষিণ এশিয়ার বৃহত্তম আয়োজনের ২০তম আসরের অপেক্ষা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা হয়েছে। সচিবালয়ে এই বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে পর্যালোচনা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাইয়ে একটি কমিটি গঠন করার কথা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি প্রাধান্য দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। জানাচ্ছেন রাহুল রায়। সকালে সচিবালয়ের কার্যালয়ে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। কিছু উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। এরপর শুরু হয় বৈঠক। পরে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। তো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে ভারত সফর, আসলে স্পেসিফিক এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না, আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট যেটা ওইটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট। এরপরই শুরু হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। কোন প্রকল্পগুলো প্রাধান্য দেওয়া হবে এবং প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই সহ সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ব্রিফিংয়ে তুলে ধরেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। একনেক বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ইইউ এর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়ে বৈঠকে কথা হয়েছে। বাংলাদেশ ইইউ বিজনেস ফোরামটা কিভাবে আবার এটা রিইনিশিয়েট করা যায়, এটার একটা জোরদার জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ওমানের সুলতান হাইথাম বিন তারিককে সংহতি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎকালে এ চিঠি হস্তান্তর করেন। চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওমানের নেতৃত্ব সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ওমানের উপর হামলা এবং প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওমানের বিপুল সংখ্যক বাংলাদেশের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের অব্যাহত সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ওমান সরকারের যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে থাকার অঙ্গীকার করেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ভবন ধসে 2 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 6 শিশু। বুধবার বাংলাদেশ সময় সকাল 6টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনো আগের অবস্থায় ফিরবে না। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে হত্যা করেছে ইসরায়েল। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে এ হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। সকালে তিনি নিহত হন জানিয়ে তাকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক আল্টিমেটাম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সবশেষ হুমকিতে ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট দপ্তরের জবাব, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ খুলে দেবে তারা, আর ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে উত্তেজনা না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে বসা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমস্যার সমাধানের প্রধান উপায় যুদ্ধবিরতিতে পৌঁছানো। হুমকি ধামকির জন্য নিজ দেশেই সমালোচনার মুখে ট্রাম্প। ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন ট্রাম্প বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো কথা বলছেন। Leaders within the AI industry have called for a pause. ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি 6তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায় ও ধসে পড়ে। ইরানের 12টি শহরে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বাহারিস্তান জেলার একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 13 জন। তাদের মধ্যে 6 জনই শিশু। তাদের বয়স 10 বছরের নিচে। তেহরানে গ্যাস স্টেশনে হামলার পর কিছু এলাকায় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ইরানের পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধাদের শায়েস্তায় লেবানন জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে অন্তত 14 জন নিহত হয়েছেন। মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চালাচ্ছে আঞ্চলিক মধ্যস্থতাকারী কয়েকটি দেশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আলটিমেটাম দিচ্ছেন আবার নিজেই সময় বাড়াচ্ছেন। মধ্যপ্রাচ্যে এমনই এক চাপের রাজনীতি চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে একের পর এক হুমকি, কিন্তু সিদ্ধান্তের বদলে বাড়ছে শুধু ডেডলাইন। এ পর্যন্ত ইরানকে দেয়া আলটিমেটামের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক আলটিমেটাম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে আলটিমেটামের মতোই বাড়ছে সময়। It will be traveling further than any manned rocket has ever flown and will. গত 21 মার্চ ইরানকে 48 ঘন্টার কড়া আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি আসে সেখান থেকেই। তবে মাত্র 2 দিন পরই বদলে যায় অবস্থান। 23 মার্চ জানানো হয় আলোচনা এগোচ্ছে, সেই অজুহাতে 5 দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় হামলার সিদ্ধান্ত। 27 মার্চ আবারও সময় বাড়ে, এবার 10 দিন। নতুন ডেডলাইন ঠিক হয় 6 এপ্রিল। যুক্তি, ইরানের পক্ষ থেকেই নাকি সময় চাওয়া হয়েছে। Chinese billionaires or billionaires from other countries. ডেডলাইন সামনে আসতেই 4 এপ্রিল ফের 48 ঘন্টা চূড়ান্ত সতর্কবার্তা। তবে 5 এপ্রিল আবারও সেই একই হুমকি, কোনো নতুন সিদ্ধান্ত নয়, শুধু পুরনো বার্তার পুনরাবৃত্তি। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেয়া হবে। ওয়াশিংটন বলছে আলোচনা চলছে, কিন্তু তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। ফলে প্রশ্ন উঠছে, আলটিমেটাম কি চাপ তৈরির কৌশল নাকি সময় ক্ষেপণ? 4 দফা আলটিমেটামের পর এখন নজর 6 এপ্রিলের ডেডলাইনে। এই সময়সীমাও শেষ পর্যন্ত বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সংবাদ। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম স্টার উপলক্ষে শহরের বিভিন্ন গির্জায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিলেন সিটি মেয়র জোহরান মামদানি। ব্রুকলিনের ব্রাউনসভিল সহ একাধিক স্থানে গিয়ে তিনি সম্প্রীতি এবং শহরের আবাসন সংকট সমাধানের বার্তা দেন। স্টারকে নবায়ন এবং পুনরুত্থানের চেতনা হিসেবে অভিহিত করেন তিনি। গির্জায় উপস্থিত দর্শকরা করতালি দিয়ে মেয়রের প্রতি সাধারণ মানুষের সমর্থন জানান। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। টানা 2 দিনের তল্লাশির পর অবশেষে তাকে উদ্ধার করা হয়। এই উদ্ধার কাজ পরিচালনা করতে মার্কিন সামরিক বাহিনী কয়েক ডজন বিমান মোতায়েন করেছিল। মুশরাত শৈলী জানাচ্ছেন বিস্তারিত। ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে অবশেষে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, দক্ষিণ ইরানের পাহাড়ি এলাকায় নিখোঁজ ক্রুকে উদ্ধারের মার্কিন সামরিক বাহিনী কয়েক ডজন বিমান মোতায়েন করেছিল। টানা 2 দিনের তল্লাশির পর অবশেষে রবিবার তাকে উদ্ধার করা সম্ভব হয়। তিনি লেখেন, আমরা তাকে পেয়েছি। গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। উদ্ধার হওয়া ওই ক্রুকে তিনি সম্মানিত একজন কর্নেল হিসেবে উল্লেখ করেন এবং জানান, বিমান ভূপাতিত হওয়ার সময় তিনি আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানায়, এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারগুলো শত্রুপক্ষের গুলির মুখে পড়ে এবং এতে কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হন। গত শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় মার্কিন F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। বিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দিকে পাইলটকে উদ্ধার করা গেলেও দ্বিতীয় ক্রুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ক্রুকে উদ্ধারে গত 2 দিন ধরে অভিযান জোরদার করে মার্কিন বাহিনী। একই সময়ে ইরানও তাকে জীবিত অবস্থায় ধরার চেষ্টা চালায়।
এমনকি তাকে ধরিয়ে দিতে প্রায় 50,000 পাউন্ড বা প্রায় 66,100 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও ইরান এখনও তাদের আকাশসীমা রক্ষায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ ঝুঁকির একটি সামরিক উদ্ধার অভিযান, যা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। মুসরাত শৈলী, চ্যানেল আই। নাসার অ্যাপোলো কর্মসূচির 53 বছরেরও বেশি সময় পর তাদের অসমাপ্ত কাজ শেষ করার দিকে এগিয়ে যাচ্ছে আর্টেমিস 2 মিশন। সব ঠিক থাকলে আজ চাঁদের বলয়ে প্রবেশ করবে নাসার মহাকাশযান ওরিয়ন। প্রায় 6 ঘন্টা চাঁদকে প্রদক্ষিণ বা ফ্লাই বাই করবে নভোযানটি। সে সময় চাঁদের পেছনে থাকায় 48 মিনিটের জন্য নভোযাত্রীদের সঙ্গে নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর্টেমিস 2 মিশন নিয়ে জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করে অ্যাপোলো নভোচারীদের চেয়ে মহাকাশের বেশি গভীরে প্রবেশ করেছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। তারা এখন চাঁদের বলয়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। চাঁদের বলয়ে প্রবেশের পর বাংলাদেশ সময় রাত 12টা 45 মিনিটে চাঁদের চারপাশ প্রদক্ষিণ শুরু করবে মহাকাশযানটি। 6 ঘন্টার বেশি সময় প্রদক্ষিণ বা ফ্লাইবাই পর্বটি শেষ হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 7টা 20 মিনিটে। তবে এ দফায় চাঁদে নামবেন না নভোচারীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 4টা 47 মিনিটে মহাকাশযানটি চাঁদের বিপরীতে অবস্থান করার কারণে 48 মিনিটের জন্য নাসার সাথে নভোচারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অরিয়ন থেকে কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন জানিয়েছেন, তিনি নভোযান থেকে ইতিমধ্যেই অসাধারণ দৃশ্য দেখেছেন, যেখানে চাঁদ ক্রমশ বড় হচ্ছে আর পৃথিবীকে খুব ছোট দেখাচ্ছে। পৃথিবীতে ফেরার সময় 3000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মধ্যে দিয়ে পৃথিবীর বলয়ে অনুপ্রবেশ করবে মহাকাশযান ওরিয়ন। 10 দিনের মিশন শেষে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে নাসার ক্যাপসুলটি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা নিয়ে অবস্থানকারীদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অফিসিয়ালি ফেসবুক পেজে এক বার্তায় দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় অবস্থানকালে কোনো ধরনের পড়াশোনা বা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়া নিষিদ্ধ। বার্তায় বলা হয়, B1, B2, E1, E2 ভিজিট ভিসা মূলত ভ্রমণ, চিকিৎসা বা স্বল্পমেয়াদী ব্যক্তিগত কাজের জন্য দেওয়া হয়। এই ভিসায় যুক্তরাষ্ট্র থেকে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোর্সে অংশগ্রহণ করা অনুমোদিত নয়। অল্প সময়ের জন্য হলেও ভিসার শর্ত ভঙ্গ করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে, ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে ভিসার শর্তাবলী কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাশেম মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন গিয়াস। বিশেষ অতিথি ছিলেন মিশিগান বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ হাসিদ ও মুজিব আহমেদ মনির, বিএনপি নেতা বকুল তালুকদার সহ অন্যরা। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি কামনা ও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ পর্যায়ে অন্যান্য সংবাদ। কানাডার সাসকাচুয়ান প্রদেশে 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জনগণের মতামত জানতে চেয়েছে প্রদেশটির প্রিমিয়ার স্কট মো। স্কট মোর মতে, তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়টি নিয়ে এখনই আলোচনা শুরু করা খুব জরুরি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান স্কট মো। কানাডায় বসবাসরত বিশেষজ্ঞ এবং অনেক অভিভাবক বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্য, ঘুম এবং পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অনেকের মতে সরাসরি নিষেধাজ্ঞার বদলে নিয়ন্ত্রণ, বয়স যাচাই এবং অভিভাবকীয় তদারকি বাড়ানো বেশি কার্যকর হতে পারে। যুবদল মালয়েশিয়া শাখার কর্মী সভায় সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
তিনি ৭১-এর পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক রমজান আলী এবং প্রচার সম্পাদক বাদল কারারের কর্মী সভা পরিচালনা করেন। রাশিয়ায় দাগেস্তানে বাঁধের দেয়াল ভেঙে বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ৫,০০০ মানুষকে। কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টিতে গোটা ভবন পানিতে তলিয়ে গেছে। সোমবার বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে ভারী বৃষ্টির পর একটি বাঁধের দেয়াল ভেঙে এক নারী ও তার মেয়ে মারা গেছেন এবং হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। কাস্পিয়ান সাগরের তীরবর্তী ডারবেন্ট অঞ্চলে প্রায় ২,০০০ বাড়ি প্লাবিত হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। মন্ত্রণালয় আরও জানিয়েছে এই অঞ্চলে আরও বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাজার হাজার উদ্ধারকর্মী কাজ চালিয়ে যাচ্ছেন। জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে জমজমাট সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। সঙ্গীতের সকল শাখার শিল্পীদের এক মঞ্চে দাঁড় করাতে বরাবরের মতোই এমন আয়োজন বলছেন কর্তৃপক্ষ। এবার আজীবন এবং বিশেষ সম্মাননা ছাড়াও 18টি ক্যাটাগরিতে শিল্পীদের পুরস্কৃত করা হবে। বগুড়া থেকে আলী আসগর এবং হাবিবুর রহমানের ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। সঙ্গীতের উৎকর্ষ সাধন ও শিল্পীদের কাজের স্বীকৃতি দিতে 2 দশক ধরে আয়োজিত হয়ে আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে বগুড়ার 5 তারকা হোটেল মোমো ইনের উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা। সঙ্গীতকে ঘিরে দেশের সর্ববৃহৎ এই উৎসবে যোগ দিতে এসেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনও। মনে করি আমি চ্যানেল আইয়ের পরিবারের একজন অংশ, আর সব অনুষ্ঠানেই ওনারা আমাকে ডাকেন, সব অনুষ্ঠানেই আমি আসি, ভালো লাগে। আজকে আরও ভালো লাগছে, সবার সাথে আবার দেখাও হয়। আর আগামীকাল অনুষ্ঠান হবে, আমি আশা করছি যে সবাই পছন্দ করবেন অনুষ্ঠানটা। যথারীতি মানে সবসময় অনুষ্ঠান চ্যানেল একটা ভালোই হয়, সুন্দর হয়, গোছানো হয়। কালকেরটাও হবে, আরও ভালো হবে। সন্ধ্যা থেকে মহড়ায় অংশ নেন শিল্পীরা। শেষ মুহূর্তের মহড়ায় যোগ দিয়েছেন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ চ্যানেল আইয়ের কর্তা ব্যক্তিরাও। চ্যানেলে তো প্রতি বছরই এই অনুষ্ঠান করে আসছে গত অনেক বছর ধরে, এবং আমার মনে হয় এই পুরো পৃথিবীব্যাপী এই যুদ্ধের দাবাননের মধ্যে এইটা একটা শান্তির একটা জায়গা হবে। এই ইয়েটাই যদি আমরা ছড়ে দিতে পারি সবার মাঝে যে শান্তি চাই, যুদ্ধ চাই না, এইটুকুই আমার যে এত সুন্দর প্রোগ্রাম তারা করছে, এবং আমার মনে হয় এশিয়াতে এরকম বড় প্রোগ্রাম খুব কমই হয়। আমি জানি না কটা দেশে হয়, কিন্তু এটা একটা বৃহত্তর অনুষ্ঠান আমরা বলবো। তো কিছুর মধ্যে আমাদের একটা খুশি দেওয়ার জন্য, সবাইকে একটা আনন্দ দেওয়ার জন্য চ্যানেল আই ব্যবস্থা করে। চ্যানেল আইকে, সাগর ভাই এবং সবাইকে ধন্যবাদ। আজীবন ও বিশেষ সম্মাননা সহ মোট 18টি বিভাগে এবার পুরস্কার দেয়া হবে। এবার আজীবন সম্মাননায় ভূষিত হবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী কনক চাঁপা ও বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন বরেণ্য শিল্পী কাঙালিনী সুফিয়া। উৎসব মহড়ায় যোগ দিয়েছেন TMSS এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। আমাদের কর্ম বহুমুখিতা, কর্মযজ্ঞ, বিশাল কাজের পরিধি সম্বন্ধে চ্যানেলে অন্তত অবহিত হল। তো এই সংগঠনের সঙ্গে চ্যানেল এর সম্পৃক্ততা, এইটা সত্যিই এটা একদম বলার নয়। এটা আমরা অনেক দূরে যাইতে পারবো ইনশাল্লাহ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার মোমো ইন রিসোর্টের মাঠে মঙ্গলবার সন্ধ্যা 7টায় বসবে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর জমকালো আসর। রোকসানা আমিন, চ্যানেল আই, বগুড়া। প্রিয় দর্শক, দেখছিলেন রোকসানা আমিনের রিপোর্ট।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিঙ্গাপুরের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি সোসাইটি আয়োজন করে এক মনোজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে ছিল নানা আয়োজন, যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সিঙ্গাপুর থেকে জানাচ্ছেন মুশকেতা মিতু। প্রবাসের ব্যস্ত জীবনেও মাতৃভাষার টান ভোলেননি সিঙ্গাপুর প্রবাসী বাঙালিরা। সেই চেতনাকে বুকে ধারণ করেই দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি সোসাইটি BLLS। বাঙালি কালচারের মধ্যে আর্টটা তো একটা বিরাট কৃষ্টি, এইটা ধরে রাখার জন্য আমাদের সবসময় কাজ করে যেতে হবে। আমাদের জন্য তো বাংলাটা অ্যাকচুয়ালি খুবই সহজ, যেহেতু আমরা বাংলাদেশি, বাট বর্তমান ওরা তো সিঙ্গাপুরে হয়েছে বর্ন, এর জন্য ওদের জন্য অনেক চ্যালেঞ্জিং। শিক্ষাদানের পাশাপাশি প্রতি বছরের মতো এবারও সংগঠনটি আয়োজন করেছে তাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। যদিও ক্যালেন্ডারের পাতায় তখন এপ্রিলের ৫ তারিখ, তবু বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার এই উদযাপনে কোনো ঘাটতি ছিল না এতটুকুও। বছরের পর বছর ধরে হয়ে উঠেছে সিঙ্গাপুর প্রবাসী বাঙালি সমাজের একটি প্রাণের উৎসব। অনুষ্ঠানে ছিল বইমেলা, নানা ধরনের দেশীয় খাবারের স্টল, বাংলাদেশি পণ্যের প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষিকারা। যারা বাংলা ভাষাভাষী এখানে আছে তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া, যাতে তারা খুব সহজে বইগুলো পেতে পারে। সিঙ্গাপুরের মতো একটি আধুনিক ও ব্যস্ততম নগরীতে বসবাস করেও এই বাঙালিরা ভুলে যাননি তাদের শিকড়ের কথা। তারা নিজেদের সন্তানদের শেখাচ্ছেন বাংলা ভাষা, পরিচয় করিয়ে দিচ্ছেন বাংলার সংস্কৃতির সাথে। মুশফেকা মিতু, সিঙ্গাপুর। প্রিয় দর্শক, মুশফেকা মিতুর রিপোর্টের সাথে সাথে চলে এসেছি আমরা প্রবাস সংবাদের শেষ প্রান্তে। চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেম অফ ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 19 উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা যাচাই কমিটি গঠন, নির্বাচনী প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন হবে মন্তব্য। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। বুধবার ভোরের মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসের ট্রাম্পের হুমকি। নাসার আর্টেমিস মিশনের মহাকাশযানে চাঁদে পৌঁছাবে আজ। প্রায় 6 ঘন্টা চাঁদকে প্রদক্ষিণ বা ফ্লাই বাই করবে না অভিযান। এবং TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুত। বগুড়ার মমো ইন সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আয়োজনের 20তম আসরের অপেক্ষা। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে, পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এর সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে।